বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে সিআইডি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে। তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের আরও ১০ কর্মকর্তার নাম রয়েছে এই চার্জশিটে। এছাড়া ফিলিপাইন, শ্রীলঙ্কা, চায়না, জাপান, ভারত ও নর্থ কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও রয়েছে অভিযুক্তদের তালিকায়। এই অভিযোগপত্রে অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা, যা যাচাই বাছাই করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তারা। $১০১ মিলিয়ন রিজার্ভ চুরির এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, ভারতীয়দের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্তানার নাম আছে। মামলা তদন্তে ফরেনসিক প্রতিবেদন, ফিলিপাইন্সের MLR FBI রিপোর্ট, সুইফটের তথ্য, গৃহীত নথিপত্র ও ১৬১ ধারায় নেয়া জবানবন্দিতে ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আগে বলছেন আমাদের এই আলোচনার পুরোটা সময় আমাদের সাথে রয়েছেন এসিআই গ্রুপ অ্যাডভাইজার FH আনসারী। আমরা আপনার কাছে আসবো, তবে এই বিষয়ে আমাদের সাথে দিতে আমাদের সাথে যুক্ত আছেন তৎকালীন রিজার্ভ চুরির ঘটনায় তদন্তকারী অফিসার, তথ্য প্রযুক্তিবিদ জনাব তানভীর হাসান জোহা। জনাব তানভীর হাসান জোহা, স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি তখন আমরা দেখেছি যে যখন এই ঘটনাটা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে এই ঘটনাটার লেন্থ এত বড় যেটা আপনি চাইলেই বলতে পারবেন না, এবং এই অনেক বিধিনিষেধের কথা বলছিলেন। এখন আমরা দেখলাম যে আস্তে আস্তে আজকে যে বিষয়টি উঠে এসেছে, তৎকালীন গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নরের নামও এসেছে। আপনি কি তখন এই বিষয়টাই বলতে চেয়েছেন, না এর থেকে অন্য কিছু আপনি বলতে চান? ধন্যবাদ। আমি আসলে সবসময় একটি কথা বলতে চেয়েছি, সেটা হচ্ছে যে ব্যাংকের ইনসাইডাররা জড়িত, অর্থাৎ আভ্যন্তরীণ কর্মকর্তা ছাড়া আসলে এই জাতীয় অপরাধটি সংগঠন করা সম্ভব নয়। তার অনেকগুলো কারণ আছে। তো আমি মূল কারণটা বলতে চাই, আমরা যখন প্রথমে ইনসিডেন্টটা ঘটে, আমরা প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে চাই, যেটা কিন্তু তৎকালীন কর্মকর্তারা সেই ক্যামেরা ফুটেজটা আমাদেরকে দেখাতে ব্যর্থ হয়েছিলেন। এবং ফিজিক্যালি আমরা দেখেছি যে হার্ড ড্রাইভ গুলো সেখানে অপসারণ করা হয়েছে। এমনকি মামলা বা জিডি করার পূর্বে মূল সুইফট সার্ভারটি অপসারিত হয়েছে। এর জন্য আসলে আমি তখন একটি রিপোর্টও করেছিলাম পরবর্তীতে। আপনি বলছেন, আমি শুনছি। তিনি আসলে একটি ভুল বোঝাবুঝি হয় এবং আমি অপহৃত হই আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা। তো আমরা এই ব্যাপারগুলো আমার অবজারভেশন ছিল, এবং আলটিমেটলি আমি এটা ভেবে আমি একটু নিজেকে একটু মানে সান্ত্বনা দিচ্ছি এভাবে যে ১০ বছর পর হলেও সত্যটা উদ্ঘাটিত হয়েছে এবং আভ্যন্তরীণ লোকদের সংশ্লিষ্টতা আমাদের সিআইডি কর্তৃপক্ষ পেয়েছে। আশা করি এই মামলার একটি সঠিক বিচার হবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে এত বড় একটা স্ক্যাম, আমি মনে করি এই স্ক্যামের সঠিক বিচার হওয়া বিশ্বের সাইবার অপরাধ তদন্তে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। ধন্যবাদ। যে আপনি তখন এই এই বিষয়টি তদন্ত করতে গিয়ে আপনি কিছুদিন অপহৃত ছিলেন, মানে আপনি যেভাবে করতে চাচ্ছিলেন সেই জায়গায় আপনি পৌঁছাতে পারেননি, বা যেটা ধারণা করছিলেন সেইটা এখন আসলে ১০ বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা। এই যে আপনি তখন তদন্তে বাধা পেয়েছেন, সেটি তো তখনও আপনি মিডিয়ার সামনে তুলে ধরতে পারেননি। জি, আমি আসলে আপনার শেষের প্রশ্নটি ঠিক বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে। একটু যদি রিপিট করতেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো আসলে তখন তদন্তর বাধা পেয়েছেন, এবং আপনি কিছুদিন লোকচক্ষুর বাইরেও আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা তো প্রমাণ করে আসলে এইখানে তৎকালীন সরকার বা এই তাদের দলীয় লোকজনও জড়িত ছিল, এমন বিষয়টা। হ্যাঁ, দেখুন, একটি বিষয়ে আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে সত্য কখনো কোনোদিন কেউ কোনোভাবে চাপা রাখতে পারেনি, এরকম নজির ইতিহাসে অহরহ আছে। এবং আমার একটা বিশ্বাস ছিল যে সত্য একদিন আসলে প্রতিষ্ঠা হবে, এবং সেটি আসলে হয়েছে।
তো যে ব্যাপারটা আমি আসলে মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটি হচ্ছে মূলত আমি যে বিষয়টি বলতে চাইছি সেটি হলো আভ্যন্তরীণ ব্যক্তিদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যে প্রশাসনিক জটিলতায় পড়েছিলাম, সেটির কারণে কিন্তু এতদিন বিভিন্ন কারণে কিন্তু ফাইনাল রিপোর্টটা দেওয়া হয়নি, যেটি এখন আপনি দেখেছেন একটা পর্যায়ে এসে সেটা দেওয়া হচ্ছে। এখন আরো তদন্ততে বের হবে আসলে সরকারের মোটিভটা কি ছিল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মোটিভটা কি ছিল। সেই মোটিভটা যদি আরো নিশ্চয়ই আমাদের বর্তমান তদন্ত আর কর্মকর্তা সেটা বের করতে সমর্থ হয়েছে, এবং সেটাকে যদি রিলেট করা হয় তাহলে শুধুমাত্র চুরি নয়, চুরির সাথে কোনো অবহেলতা জড়িত ছিল কিনা তাদেরও আসলে বিচারটা হওয়া উচিত, এবং সেই বিষয়টা আসলে বিজ্ঞ আদালতে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এটা আমার প্রত্যাশা। আমি এই জন্য তো সবশেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে রিজার্ভ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এখনো আশাবাদী, অন্তর্বর্তী সরকারও বলেছে, এখনো সবসময় বলা হয় যে রিজার্ভটা ফিরিয়ে আনা যাবে, এটি কি আসলে আনা যাবে? আপনার সবশেষ মন্তব্যটা জানতে চাই। দেখুন, এটা একটি আইনি এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল হবে। আমরা কিন্তু কিছু টাকা আনতে পেরেছি, তবে সেটা সামান্য। তো আমরা বিশ্বাস করি যেহেতু এটা একটা অবৈধ লেনদেন এবং কোনো ট্রেস করা যায়নি, লেনদেনটা কোনো এলসি ছিল না, গভর্নমেন্টের আন্ডারস্ট্যান্ডিং ছিল না, এতবার ট্রানজেকশন কেন হবে। তো নৈতিকতার দিক থেকে এবং ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা এবং আইন যেটা বলে, সে কেউ যদি ইচ্ছে করেও করে থাকে বা আভ্যন্তরীণ ব্যক্তিরাও যদি জড়িত থাকে, হ্যাকিং যদি হয়েও থাকে অথবা নাও হয়ে থাকে, তবুও এই আহ, অপ্রত্যাশিত যে আর্থিক লেনদেন সেটাকে অবশ্যই উচিত আমাদের আইনের মারফতে, আমরা আশা করি বিশ্বাস করি কোনো না কোনো একদিন আমাদের রিজার্ভে সেটা সংযোজিত হবে এবং সেটা আইন মোতাবেকই হবে। এবং যারা আমরাও প্রত্যাশা করি সঠিক পদ্ধতির মাধ্যমে এই রিজার্ভ আমাদের দেশে ফিরে আসবে, এবং আপনি বলছিলেন যে 10 বছর পরে হলো এটি একটা সঠিক তদন্তের দিকে আগাচ্ছে। অনেক ধন্যবাদ জনাব তানভীর জোহা আমাদেরকে সময় দেওয়ার জন্য।